টিভি9 বাংলায় স্বাগত। বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। জেলার বিভিন্ন জায়গার বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরের আপডেট দেবো এই বেঙ্গল ব্রেকিং এ। তবে শুধুমাত্র আমি শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে থাকছি না, নিউজ রুম থেকে রয়েছেন আমাদের সহকর্মী দীপ। আর সবার প্রথম যে খবরের দিকে নজর রাখবো, ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন বাতিল হলো। প্রাক্তন মন্ত্রীর আগাম জামিনের আবেদন বাতিল হয়েছে চুঁচুড়া আদালতে। আগাম জামিন চাইতে হলো কেন, কি অভিযোগ রয়েছে ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে, বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি আশিক ইনসান, সঙ্গে রয়েছেন আশিক। দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে গত 4-7 তারিখে চন্দননগর থানায় একটি অভিযোগ দায়ের করে চন্দননগরের ঠিকাদার যারা ছিলেন তাদের মধ্যে থেকে প্রদীপ দে। তার অভিযোগের ভিত্তিতেই কিন্তু চন্দননগরের প্রাক্তন ডেপুটি মেয়র তাকে গ্রেফতার করা হয় এবং সেই মামলাতে কিন্তু দেখা যাচ্ছে যে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনও কিন্তু রয়েছেন এবং টাকা আত্মসাৎ সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সেই মামলায় কিন্তু আগাম জামিন আবেদন করেছিলেন এবং সেই আগাম জামিনই কিন্তু ত্রিপুরা প্রথম দায়রা আদালত আজ নামঞ্জুর করেছেন। ধন্যবাদ আশিক। আগাম জামিনের আবেদন মঞ্জুর করা হয়ে আগাম জামিনের আবেদন বাতিল করা হয়েছে। প্রাক্তন মন্ত্রীর আগাম জামিনের আবেদন বাতিল করল চুঁচুড়া আদালত। তোলাবাজি, প্রতারণা, ভয় দেখিয়ে অন্যের টাকা আত্মসাতের অভিযোগ চন্দননগরে এই প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে। আচ্ছা, বাংলা থেকে কি রক্ত ভিন রাজ্যে পাচার হচ্ছে? শহর থেকে জেলা, এই অভিযোগে আজকে রাজ্য জুড়ে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের তল্লাশি। শুধুমাত্র কলকাতার বেলেঘাটা নয়, হাওড়া, রায়গঞ্জ, মালদা, বর্ধমান সহ একাধিক জায়গায় একযোগে তল্লাশি চালান স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। রক্তের কালোবাজারি, মানুষের দান করা রক্ত ও প্লাজমা ভিন রাজ্যে পাচার, জেলায় জেলায় অভিযান চালালো স্বাস্থ্য দপ্তর। বেলেঘাটার ওম ব্লাড ব্যাংক, সেখান থেকে প্রায় 10,000 ইউনিট রক্ত এবং প্লাজমা পাচারের অভিযোগ। সেই রক্ত পাচার হয়েছে বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশে, যার আনুমানিক মূল্য প্রায় 1 কোটি টাকা। বেলেঘাটার ঠিক এই ব্লাড ব্যাংকে স্বাস্থ্য দপ্তরের ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের সদস্যরা আসেন এবং তারা বিভিন্ন তথ্য, নথিপত্র এবং নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছে। শুধু রক্ত নয়, একই সঙ্গে প্লাজমা, সেগুলো দুর্নীতির অভিযোগ উঠেছে। বর্ধমানেও একটি বেসরকারি হাসপাতালের ব্লাড ব্যাংকে তল্লাশি চালায় স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। কিভাবে এখানে রক্ত সংগ্রহ করা হয়, যে সমস্ত সরকারি গাইডলাইন আছে সেই গাইডলাইন মানা হয় কিনা, সেই বিষয়টি খতিয়ে দেখছেন। পাশাপাশি এখান থেকে রক্ত কোথায় কোথায় বিক্রি করা হচ্ছে, কিভাবে বিক্রি করা হচ্ছে, তার টোটাল যে বিষয়টা, সেই বিষয়টা খতিয়ে দেখছেন। 6 মাসের সমস্ত নথি চাওয়া হয়েছে, 6 মাসের রক্ত কোথায় কোথায় লেনদেন হচ্ছে, কিভাবে হয়েছে। 4 ঘন্টার ম্যারাথন তল্লাশিতে বর্ধমানের এই বেসরকারি ব্লাড ব্যাংকে কাগজপত্রে অসঙ্গতি ধরা পড়ে। কর্তৃপক্ষকে 2 দিনের মধ্যে রিপোর্ট জমার নির্দেশ স্বাস্থ্য দপ্তরের। হাওড়ার রোটারি ব্লাড সেন্টারেও অভিযান চালায় স্বাস্থ্য দপ্তর। পশ্চিম বর্ধমানের অন্ডালের একটি বেসরকারি হাসপাতাল ও ব্লাড ব্যাংকেও চলল অভিযান। খতিয়ে দেখা হয় সংস্থার কাগজপত্র। রক্তের প্লাজমা বিক্রির অভিযোগে তদন্তে কৃষ্ণনগরের বেসরকারি হাসপাতালের ব্লাড ব্যাংকেও হানা দেন জেলার স্বাস্থ্য আধিকারিকরা। রায়গঞ্জেও ব্লাড ব্যাংকে চলে তল্লাশি। বিভিন্ন রক্তদান শিবির এবং রক্তের ক্যাম্প এবং ব্যাংক, এগুলো কিন্তু রেড করানো শুরু করেছি। তার কারণ হচ্ছে আমরা বেসরকারি একটি ব্লাড ব্যাংকের 3 ভাইয়ের ব্লাড ব্যাংক, তারা কিন্তু যেটা করেছিল সেটা বেনিয়ম, রক্তটি পাচার করে বহু অঙ্কের মাত্রায় এবং চলে যায় ঝাড়খণ্ডে এবং বিহারে। সে তৃণমূল হোক, সিপিএম হোক, বিজেপি হোক, যে দল হোক, যদি কেউ স্বেচ্ছায় রক্তদানের রক্ত নিয়ে পরে সেটা বাণিজ্যিকভাবে বিক্রি করে টাকা লুটতে চান, কোন দল ফল কোনো কথা নয়, একদম কড়া ব্যবস্থা নিক পুলিশ। তৃণমূল আমলে মানুষকে ঠকিয়ে রক্ত বিক্রি করে মুনাফা, বদলের বাংলায় সেসব জারিজুরি শেষ। রাজ্যে পালা বদলের পর সরকারের স্পষ্ট বার্তা, দুর্নীতিতে 0 টলারেন্স। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। লোকে সাধারণত অভিযোগ জানাতে থানায় ছোটেন, কিন্তু থানায় যদি হয়ে ওঠে অভিযোগের কারণ, তাহলে বিতর্ক তো হবে। ঠিক যে বিতর্কে জড়িয়েছে উত্তর 24 পরগনার নীলগঞ্জ ফাঁড়ি। ভোর থেকে সেখানে হুলস্থুল অবস্থাটা একবার দেখুন। না, কালী পুজো এগিয়ে আসেনি, অকাল দীপাবলিও হচ্ছে না, কোনো উৎসবও নয় এটা, বরং আতঙ্কের এক শেষ। নীলগঞ্জ ফাঁড়ি চত্বরে মজুত করে রাখা বাজি ও বারুদের বিস্ফোরণের শব্দে এদিন ঘুম ভাঙে এলাকাবাসী।
ভোরবেলা আগুন না লাগলে যদি একটু বেলার দিকে লাগতো তাহলে এই যে লোকালয়, এই যে মানুষজনের বসবাস, সেটা কিন্তু আরও ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হতে পারত। এই ফাঁড়ি যে বাজি উদ্ধার করেছিল সেই সমস্ত বাজি নিয়ে এসে এখানে মজুত করে রাখা ছিল এবং তার পরিপ্রেক্ষিতে না ভিজিয়ে রাখার কারণে আচমকা বিস্ফোরণ ঘটে এবং সেই বিস্ফোরণে মুহূর্তের মধ্যে এই যে বাজিগুলো ছিল সেই বাজিগুলো একদিকে যেমন চটপট করে ফাটতে থাকে, অন্যদিকে এর ভেতরে এই সমস্ত জায়গাতেও কিন্তু একই রকমভাবে আগুন ছড়িয়ে পড়ে। পাশেই ছিল একটা মোটর বাইকের গ্যারেজ, তাদেরও জিনিসপত্র সব কিছু সরিয়ে নিতে হচ্ছে এখান থেকে। এই যে র্যাক সম্পূর্ণ পুড়ে গেছে এবং এই র্যাক এর সঙ্গে জিনিসপত্র যা যা ছিল সমস্ত জিনিস ক্ষতিগ্রস্ত হয়েছে। সব কিছু নষ্ট হয়ে গেছে, টাকায় আগুন ধরে গেছে, ক্যাশে যতটুকু। আপনার এই গ্যারেজের এই চত্বরে চলে এসেছে? পুরোটাই চলে এসছে, আমাদের এই শোরুমের টোটালটাই চলে এসছে। দেখুন প্রত্যেকটা সিলিংয়ে অবধি আগুন লেগে গেছে। সতর্কতা অবলম্বন না করে বাজি মজুত করা, তার পরিণতি যা এই বিস্ফোরণ, এই দায় কে নেবে? প্রশাসনের নাকের ডগায় এই যে মজুত হলো। থানা ও পুলিশ ফাঁড়ি চত্বর সাধারণ মানুষ নিরাপদ জায়গা হিসেবেই দেখেন, কিন্তু সেখানে এই অবস্থা। নারায়ণপুর সহ একাধিক এলাকায় অভিযান চালিয়ে প্রচুর অবৈধ বাজি এবং বারুদ উদ্ধার করেছিল পুলিশ। বাজেয়াপ্ত করার পর তা নষ্ট না করেই ফাঁড়ি চত্বরে ফেলে রেখে দেওয়া হয়। অভিযোগ, একটি ড্রামে বারুদও জমিয়ে রাখা ছিল। প্রশ্ন উঠছে, উদ্ধার করা এত বাজি কেন নিরাপদ জায়গায় রাখা হয়নি? জনবসতিপূর্ণ এলাকায় কোন যুক্তিতে এগুলো রাখা হয়েছিল? সুরক্ষাবিধি মানার ক্ষেত্রে কেন এত দায়সারা ভাব খোদ পুলিশেরই? উঠছে এই প্রশ্ন। এর আগে 2023 সালেও এই নীলগঞ্জ ফাঁড়ি শিরোনামে এসেছিল। সেবার এলাকার এক বাড়িতে মজুত করে রাখা বাজি ও বাজির মশলায় আগুন লেগে ঝলসে মৃত্যু হয়েছিল কম করে 9 জনের। বিস্ফোরণস্থলে ছুটতে হয় এনআইএকে। সাসপেন্ড হয়েছিলেন নীলগঞ্জ ফাঁড়ির ওসি। বেআইনিভাবে বাজি তৈরি ও মজুতের অভিযোগে তুলকালাম বেঁধে যায়। তবে এবার বিতর্কের আগুনের আঁচ পোহাতে হচ্ছে পুলিশকেই, কারণ দায়সারা কাজ আর গাফিলতির অভিযোগে তারাই কাজ করায়। এলাকায় এর আগে একাধিক জায়গাতে দেখা গেছে যে বাজি বিস্ফোরণে মানুষের প্রাণ গেছে, তারপরেও কেন পুলিশ এই বিষয়ে এতটা অসতর্কতার সঙ্গে কাজ করলো সেই নিয়েই প্রশ্ন উঠছে। প্রাথমিকভাবে তারা অ্যাক্সিডেন্টাল ফায়ার মনে করলেও একটা এনকোয়ারি করবেন পুলিশ সূত্রে, এমনটা জানানো যাচ্ছে। টিভি9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা। দেখুন, উদ্বোধন করা হয়েছে সেটাই তো অনেক, আবার পরিষেবা চালু করতে হবে। অন্তত বিগত সরকারের আমলে ভাবখানা তো এরকমই ছিল নাকি? পানিহাটির মানুষ এ কথাই বলছেন, আমরা বলছি না। সেখানে ক্ষোভ জমতে জমতে এখন পাহাড়ের আকার নিয়েছে। দেখুন, অভিভাবক দেখেছি আমরা, উদ্বোধন হয়নি, চালু হয়নি, লোক যাতায়াত করে না। অলরেডি দুটো স্টাফও এখানে ওদের রেখে দিয়েছে, রোজ সকালে আসে, এসে খুলে আবার বন্ধ করে চলে যায়। এই না হলে কর্মসংস্কৃতি? ফেরিঘাট তৈরি হয়ে পড়ে রয়েছে দিনের পর দিন, তবু আমজনতা তা ব্যবহার করতে পারছেন না। তৃণমূল সরকারের আমলে উদ্বোধন হয়েও খোলেনি পানিহাটির নতুন ফেরিঘাট। জেলার সমস্ত ফেরিঘাটের মধ্যে পানিহাটির পুরনো ফেরিঘাট অনেক দিনের। এই ফেরিঘাট দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। পানিহাটির অপর প্রান্তে হুগলি কোন্নগর ঘাট, সেটাও ব্যস্ত, ফলে লোকজনের অভাব নেই। যাতায়াতের সুবিধার জন্যই 2022 সালের 29শে নভেম্বর পানিহাটি পুরনো ফেরিঘাটের বিকল্প হিসেবে নতুন ফেরিঘাট তৈরি করা হয়। ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর 4 বছর কেটে গেলেও চালু আর হয়নি নতুন এই ফেরিঘাট। এই ঘাটটা রেডি করলো, ক্যামেরা লাগালো, তারপরে ওটা তো চালু করার কথা ছিল, তো সেটা চালু হলো না, এখন ওরমভাবেই পড়ে আছে, পড়ে রয়েছে। স্থানীয়দের ঝুলিতে অভিযোগ আরও রয়েছে, মারাত্মক সব অভিযোগ। ওই যখন মিটিং মিছিল হতো তখন এখান থেকে খোলা হতো, লঞ্চ যেত, আর কি হতো, বাস বাদবাকি বন্ধ। ব্রিগেডে বাদবাকি বন্ধ। কারা যেত এখান থেকে ব্রিগেডে? সব পার্টির লোকেরা যেত। কারা, কোন পার্টি? যারা ছিল। অর্থাৎ আম জনতার হাত খালি। নেতা কর্মীদের জন্য ছিল সব ব্যবস্থা। আশ্চর্য! এই ফেরিঘাটের ভিতরে রয়েছে মেট্রো স্টেশনের মতো অটোমেটিক ফেয়ার কালেকশন গেট, কম্পিউটার, সিসিটিভি সহ বহু অত্যাধুনিক মেশিন রয়েছে। সবই নষ্ট হচ্ছে পড়ে থেকে। বিজেপির অভিযোগ, এই ফেরিঘাট থেকেও কাটমানি খেয়েছে তৃণমূল নেতারা। পালাবদলের পর অবশ্য নতুন আশার আলো দেখাচ্ছেন বর্তমান পরিবহন মন্ত্রী। যতগুলো ফেরিঘাট আছে 43, তার মধ্যে একটা একটু টেকনিক্যালি ফল্ট আছে, সেটা ঠিক করানো হচ্ছে, আর উইদিন এ মান্থ সব জায়গা ফেরি সার্ভিস চালু হয়ে যাবে। কবে খুলবে এই ফেরিঘাটের গেট? এখন তাঁরই অপেক্ষায় দিন গুনছেন মানুষজন।
পানিহাটি থেকে ক্যামেরায় বিশ্বজিৎ দের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। চোখের নতুন স্বপ্ন, আশার উড়ান। পুরুলিয়াবাসী এখন দিন বদলের অপেক্ষায়। জেলায় পরিত্যক্ত ছড়রা বিমান ঘাঁটিকে ফের চালু করার লক্ষ্য সামনে রেখে ময়দানে প্রশাসন। আসরে নেমে পড়েছেন খোদ সাংসদও। অতীতে বারে বারে চেষ্টা হয়েছিল, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। পালাবদলের পরেই বাজেটে ঘোষণা করা হয় এই পরিত্যক্ত যে বিমানবন্দর, সেই বিমানবন্দরকে আবার পুনরুজ্জীবিত করা হবে। যেমন কথা তেমন কাজ। সরকার কোমর কষে নেমে পড়েছে ইতিমধ্যে। ছড়রা বিমানবন্দরকে উড়ান প্রকল্পের সঙ্গে যুক্ত করে তা চালু করার কাজ শুরু হবে দ্রুতই। আমাদের এখানে প্রায় আনুমানিক 2000 কোটি টাকা স্যাংশন হয়েছে এবং উড়ান যে কেন্দ্র সরকারের প্রকল্প, সেই উড়ানের থেকেই এখানে এয়ারপোর্ট হবে। বাম আমল থেকেই পুরুলিয়ার ছড়রায় পরিত্যক্ত এই বিমানবন্দরকে চালু করার উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু বাস্তবে কিছুই হয়নি। তৃণমূল আমলে মেলে শুধুই শুকনো প্রতিশ্রুতি। বেশ কয়েকবার ঘোষণা করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। তবে এবার ছবিটা বদলেছে। আমি ভিজিট করেছি, ডিএম সাহেবের সঙ্গে গিয়ে ভিজিট করেছি, তো দেখে আমার মনে হয়েছে কি একটু জমি অধিগ্রহণ হয়তো করতে হতে পারে এবং তাড়াতাড়ি কাজ শুরু হবে। ভিজিট করাটাও আপনার কাজের প্রসেসের মধ্যেই পড়ে। এর ইতিহাস অনেক পুরনো। 1942 সালে তৈরি করা হয়েছিল ছড়রা বিমানবন্দর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1945 সাল পর্যন্ত ব্যবহার করা হয়। তারপর থেকেই এই বিমান ঘাঁটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এবার এটিকে ছোট ও মাঝারি বিমান চলাচলের উপযুক্ত করে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই বিমানবন্দর নিয়ে এখন থেকেই আশায় বুক বাঁধছেন ব্যবসায়ীরা। জেলাবাসী হিসাবে এটা আশা রাখছি যে এটা কিন্তু একটা আমাদের নতুন দিগন্ত খুলে দেবে। কারণ দেখুন, এয়ারপোর্ট মানেই আমরা জানি যে অনেক দূর দূরান্ত থেকে মানুষ তখন প্ল্যানিং করতে পারবে। ইন্ডাস্ট্রির জন্য আমার মনে হয় এটা কিন্তু বিশেষ ভূমিকা রাখবে। পর্যটক যে পুরুলিয়াতে আসছে, একটা এয়ারপোর্ট থাকতে গেলে পুরো অ্যাক্রস ইন্ডিয়া থেকে লোক পুরুলিয়া ট্যুরিজমকে সাপোর্ট পাওয়া যাবে। তার সাথে সাথে লজিস্টিক ডেভেলপমেন্ট আছে। এই বিমানবন্দর চালু হলে এই ঝাড়খণ্ড সীমানার বেশ কিছু শিল্পাঞ্চল এবং পুরুলিয়ার রঘুনাথপুর শিল্প তালুক উন্নতি হবে। খুশি ব্যবসায়িক মহল। পুরুলিয়ার ছড়রা থেকে তপন হালদার, TV9 বাংলা। সেতুর নামে বছরের পর বছর শুধুই ভোগান্তি জুটেছে। আসলে প্রতিশ্রুতি পাওয়া গেলেও কাজের কাজ কিছুই হয়নি। পশ্চিম মেদিনীপুরের ডেবরায় ক্ষোভের পাহাড় জমতে শুরু করে দিয়েছে। তবে রাজ্যের ক্ষমতা বিজেপির হাতে যাওয়ার পর বিধায়কের বার্তা, এবার সেতু হবেই, জমি অধিগ্রহণের কাজও শুরু হয়ে গেছে। শিয়রে সংকট। টানা বৃষ্টিতে ডেবরা ব্লকের কংসাবতী নদী পারের মানুষের এখন সমস্যার শেষ নেই। নদী পারাপারের জন্য যে অস্থায়ী ব্রিজ তৈরি হয়েছিল তা ইতিমধ্যেই ভেঙে গিয়েছে। নতুন করে তৈরি করা হয়েছে ভাষাপুল। তার উপর দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত। সমস্যা তো চলছে, অনেক বছর ধরেই চলছে সমস্যা। শুনছি এই ব্রিজ হয়ে যায়, ব্রিজ হয়ে যায়, কিন্তু ব্রিজ হচ্ছে না। ভাষাপুলটা আগামী বছরও হয়েছিল, এই বছরও হয়েছে, নইলে এমনি নৌকা থাকতো। বামপন সরকারও ছিল, গত তৃণমূল সরকারও ছিল, সবাই এসেছে বলেছে, স্থায়ী সমাধান কোনো কেউ করতে পারেনি। হয়তো আমরা দেখতে পাবোনি, আমাদের লাইফে আর দেখতে পাবোনি। আপনারা কি চাইছেন? আমরা তো অবিলম্বে হলে ভালো। অপেক্ষা করে করে ক্লান্ত এলাকাবাসী। পাকাপোক্ত ব্রিজ পেতে কালঘাম ছুটে গিয়েছে তাঁদের। অথচ এই দাবি কিন্তু বহুদিনের।